হ্যালো ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেককে স্টাডি বুলস আই চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রিয় বন্ধুরা, তোমরা এখন ক্লাস 10-এ উঠে গেছো। ক্লাস 9 পাস করে এখন তোমরা ক্লাস 10-এ পড়ছো। অনেকে তো ভাবতেই পারছো না, বাবা ক্লাস 10-এ পড়ছি, সামনের বার বোর্ড এক্সাম দিব। অনেকে তো আবার খুব সুন্দর করে পড়াশোনা শুরু করে দিয়েছে যে সামনের বার বোর্ড এক্সাম দেব। আবার অনেকে ভাবছে পরীক্ষা তো অনেক দেরি আছে, যাক না এবছর মাধ্যমিকটা পার হোক, এখনো প্রচুর সময় আছে, পরে পড়াশোনা শুরু করা যাবে। এখন একটু এনজয় করি, নতুন নতুন ক্লাস 10-এ উঠেছি, একটু ঘুরে বেড়াই, একটু এনজয় করি, বন্ধুদের সঙ্গে একটু ঘুরে বেড়াই, আড্ডা দিই। দেখো, ক্লাস 10 তোমাদের একটা কিন্তু গুরুত্বপূর্ণ সময়, কারণ এই বছরেই তোমরা দিতে চলেছো তোমাদের স্কুল লাইফের প্রথম কোনো বড় পরীক্ষা, যেখানে তুমি পুরো রাজ্যের মধ্যে একটা কম্পিটিশন করতে পারছো। এবং এই পরীক্ষাটা তোমাকে গুরুত্ব দিতেই হবে, পাশাপাশি কিন্তু পরীক্ষাটাও খুব ভালো দিতে হবে। এবং পরীক্ষা ভালো দেওয়ার জন্য তোমাকে প্রথম থেকে একটা প্ল্যান করে এগোতে হবে। দেখো, এখন যে পড়াশোনাটা চলছে, এখন সবাই অনেক স্মার্ট হয়ে গেছে, অনেক স্মার্ট ভাবে পড়াশোনা শিখে গেছে। ওই প্রথাগত নোট পড়ে নোট মুখস্থ করে পরীক্ষা দিয়ে আসা, সে সিস্টেম তুমি ভুলে যাও। কারণ এখন কোশ্চেনগুলো এমন ভাবে দেয়া হচ্ছে, শুধুমাত্র নোট মুখস্থ করে তুমি কিন্তু পাস করতে পারবে, কিন্তু ভালো নাম্বারটা পাবে না। ভালো নাম্বার পাওয়ার জন্য তোমাকে প্রতিটা টপিক বুঝে বুঝে পড়তে হবে। তোমাদের তো অলরেডি সিলেবাস দিয়ে দেওয়া রয়েছে এবং তোমাদের কোশ্চেন সিলেবাসের মধ্যেই করা হবে। তোমাকে কি করতে হবে, সিলেবাসটা ভালো করে জানতে হবে এবং সিলেবাস ধরে ধরে তোমাকে পড়াশোনা শুরু করে দিতে হবে। দেখো, তুমি হয়তো একটা জিনিস দেখে থাকবে, আমাদেরই আশেপাশে অনেক স্টুডেন্ট রয়েছে যারা অনেক অল্প পড়ে, তুমি দেখবে অনেক অল্প পড়ে কিন্তু পরীক্ষার সময় খুব ভালো স্কোর করে। এবার তারা কিভাবে ভালো স্কোর করছে? কারণ তারা পড়াশোনার যে পদ্ধতি, যে বর্তমান যে আধুনিক পদ্ধতি, সেটা তারা জেনে গেছে এবং তারা সেভাবেই তাদের পড়াটাকে গুছিয়ে নিচ্ছে এবং ফাইনালি ভালো স্কোর পর্যন্ত করে আসতে পারছে। দেখো, আমি প্রধানত তোমাদের ইতিহাস এবং ভূগোলটা পড়িয়ে থাকি এবং সম্পূর্ণ ইতিহাস ভূগোল গাইডটাও করিয়ে দিই, যে কিভাবে তুমি সাবজেক্টগুলোকে পড়বে, কিভাবে তোমার পড়াটাকে সাজাবে এবং ফাইনালি পরীক্ষায় ভালো স্কোর করতে পারবে। ভূগোলের ক্লাস আমরা শুরু করে দিয়েছি এবং আজ থেকে তোমাদের ইতিহাসের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে প্রথম দিন ক্লাস, তাই কোনো কিছু পড়ানোর নাই। আজকে জাস্ট তোমাদের সিলেবাসটা এবং পরীক্ষার যে কোশ্চেন প্যাটার্ন সেটা বুঝিয়ে দেবো। সিলেবাসটা এই কারণেই বোঝাবো, কারণ তোমরা সহায়িকা বই কেনো আর যে নোটই পড়ো, অনেক এক্সট্রা জিনিস তোমরা পড়ে ফেলো। আবার কি হয়, অনেক গুরুত্বপূর্ণ জিনিস তোমরা কিন্তু আবার মিস করে যাও, যেটা সিলেবাসে আছে কিন্তু তুমি পড়ো না, কারণ তুমি সিলেবাসটা না দেখে পড়াশোনাটা শুরু করে দাও। সবার আগে তোমাকে খুব ভালো করে সিলেবাসটা সম্পর্কে জানতে হবে। আমাদের মধ্যশিক্ষা পর্ষদ যেভাবে সিলেবাসটাকে সাজিয়ে দিয়েছে, আমাদের প্রতিটা টপিক ধরে ধরে সেইভাবেই পড়াশোনাটাকে আগাতে হবে, তবেই কিন্তু তুমি পরীক্ষায় ভালো স্কোর করে আসতে পারবে। দেখো, কোশ্চেন প্যাটার্নটাও আমাদের পাশাপাশি বুঝতে হবে, কারণ এই কারণে বুঝতে হবে, যদি তুমি জেনে যাও যে কোশ্চেনের প্যাটার্নটা কি থাকছে, তখন তুমি বুঝতে পারবে কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ বেশি, কোন টপিকটা না পড়লেও আমাদের চলবে, কোন টপিকটা বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে। এই সমস্ত জিনিসগুলো তুমি বুঝে ফেলবে যদি তুমি সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে বোঝো। দেখো, আজকে তোমাদের ইতিহাসের সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করে নিই এবং কোশ্চেন প্যাটার্নটা সম্পর্কে আলোচনা করে নিই, এবং পরের দিন থেকে আমরা একদম প্রথম অধ্যায় থেকে পড়া শুরু করে দেব। তোমাদের একটাই কথা বলবো, প্রত্যেকে রেগুলার ক্লাসটা করবে, কারণ প্রতিদিনের পড়া প্রতিদিন করে নিলে আমাদের পড়ার চাপটা অনেক কমে যাবে। এবং তুমি যদি প্রতিদিনের পড়া রেডি করে নিতে পারো, তোমার দেখবে অনেকটা পড়াও এগিয়ে থাকবে এবং পরীক্ষার সময় অনেক চিন্তা মুক্ত থাকতে পারবে। দেখো, সামনে মাধ্যমিক, অনেকে মাথার মধ্যে প্রচুর চাপ রয়েছে, এখনো অনেকের পড়া গোছানো হয়নি, আর 2 দিন পর মাধ্যমিক। কিন্তু তুমি যদি এখন থেকে শুরু করো, তোমার মাধ্যমিক আস্তে আস্তে তোমার পড়া মোটামুটি গোছানো হয়ে যাবে। চলো, সিলেবাসটা খুব ভালো করে বুঝে নাও। তোমাদের সবে মোট 8টা অধ্যায় পড়তে হবে। তোমাদের মাধ্যমিক ইতিহাসে 8টা অধ্যায় রয়েছে এবং এই 8টা অধ্যায়ের মধ্যে তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
আর 10 নাম্বার তোমাদের থাকে, সেটা হচ্ছে প্রজেক্টের কাজ। এই যে 10 নাম্বার থাকে, এই 10 নাম্বারে তোমরা মোটামুটি প্রত্যেকেই 10-এ 10 পেয়ে যাবে যদি স্কুলে প্রজেক্টটা জমা করে থাকো। আর বাকি ফাইট তোমাকে করতে হবে এই 90 নাম্বারের মধ্যে। এই 90 নাম্বারের মধ্যে 50% থেকে শর্ট কোশ্চেন। তোমাদের মাধ্যমিকে ইতিহাসে বলে রাখি 50% তোমরা শর্ট কোশ্চেন পাবে। এবার শর্ট কোশ্চেন কিন্তু নোট মুখস্থ করে হয় না, বা মুখস্থ করলে হয় না। শর্ট কোশ্চেন পাওয়ার জন্য তোমাকে পুরো সিলেবাসটা ভালো করে পড়তে হবে, এবং পুরো সিলেবাসের মধ্যেই তুমি শর্ট কোশ্চেন করতে পারবে। এবার দেখো, ইতিহাস সাবজেক্ট একটু মুখস্থ করতে হবে, যেমন কিছু সাল তারিখ, কিছু ব্যক্তির নাম, কিছু ঘটনা ইতিহাসে ঘটে গেছে সেইগুলোকে মনে রাখতে হবে, কিছু গ্রন্থের নাম মনে রাখতে হবে, নিউজ পেপারের নাম মনে রাখতে হবে, এগুলো তো মনে রাখতেই হবে। আর বাকি জিনিসটা তো গল্পের মতো তোমাকে বুঝতে হবে। এখানে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, এরকম তো কোনো কঠিন সাবজেক্ট না। একটা গল্পের মতো বিভিন্ন ঘটনাগুলো ঘটে গেছে, সেইগুলোই আমরা পড়ছি। তাহলে আমাদের কি করতে হবে, সেই ঘটনাগুলো কি জন্য ঘটছে, কেন ঘটছে, এবং কি ঘটেছিল সেই ঘটনার মধ্যে, সেইটাকে জানতে হবে। বোঝা গেছে? চলো সিলেবাসটা খুব ভালো করে বুঝে নাও। তোমাদের প্রথম অধ্যায় যেটা রয়েছে, সেখানে রয়েছে ইতিহাসের ধারণা। অর্থাৎ এখানে আমাদের পড়তে হবে ইতিহাস কি, এইটুকু পড়লেই হবে। পাশাপাশি আমাদের আধুনিক ইতিহাসের বিভিন্ন শাখা রয়েছে, সেই শাখাগুলো সম্পর্কে পড়তে হবে, এবং সেই শাখার ঐতিহাসিকদের নাম পড়তে হবে। এখান থেকে শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করা হয়। এবং তারপরে চলে আসবো আমরা, বিভিন্ন ইতিহাসের ভাগ রয়েছে, খেলার ইতিহাস রয়েছে, খাদ্যের ইতিহাস রয়েছে, নারী ইতিহাস রয়েছে, পরিবেশ ইতিহাস রয়েছে, এরকম বেশ কিছু ইতিহাসের ভাগ রয়েছে, সেগুলো পড়তে হবে। পাশাপাশি আমাদের ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলো সম্পর্কে পড়তে হবে, যেমন কোনো নিউজ পেপার হতে পারে, যেমন কারো চিঠিপত্র হতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের প্রথম অধ্যায়ে দেখতে হবে। আমি দেখো লিখে রেখেছি, তোমরাও লিখে নিতে পারো খাতায়। প্রথম অধ্যায়ের নাম ইতিহাসের ধারণা। এখানে আমরা পড়বো ইতিহাস চর্চার বৈচিত্র্য সম্পর্কে এবং আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান সম্পর্কে। এখানে একটা কথা যোগ হবে, আধুনিক। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলো সম্পর্কে পড়তে হবে। এবার আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা পড়ব সামরিক পত্র, সংবাদপত্র, সাহিত্য, এইগুলো আমাদের ইতিহাস জানতে কিভাবে সাহায্য করে, ভারতের ইতিহাস জানতে। বা আমরা বলতে পারি বিভিন্ন সংস্কার, বৈচিত্র্য ও পর্যালোচনা। এই যে সামরিক পত্র বা সংবাদপত্র বলো বা সাহিত্য বলো, এইগুলো তৎকালীন ভারতের ইতিহাসে কি প্রভাব বিস্তার করেছিল। তৎকালীন বলতে কোন সময়টা, আধুনিক যুগ, যখন ইংরেজরা ভারতে বসবাস করছে সেই সময়কালে, বা ব্রিটিশ আমলে কি প্রভাব বিস্তার করেছিল। এছাড়াও আমাদের শিক্ষা সংস্কার সম্পর্কে পড়তে হবে, ব্রিটিশ আমলের শিক্ষা সংস্কার, সমাজ সংস্কার সম্পর্কে পড়তে হবে। এখানে আমরা রাজা রামমোহন রায়ের নাম পাবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম পাবো, ডিরোজিওর নাম পাবো। পাশাপাশি আর একটা গুরুত্বপূর্ণ টপিক পড়তে হবে, বাংলার নবজাগরণ, বা বলতে পারি আধুনিক ভারতের নবজাগরণ। এখানে ভারতের কথাটাই ব্যবহার করবে, ভারতের নবজাগরণ, নবজাগরণের প্রকৃতি, নবজাগরণের বৈশিষ্ট্য, এই সমস্তগুলো পড়তে হবে। এবার চলে আসি তৃতীয় অধ্যায়। দেখো তৃতীয় অধ্যায়ে আমাদের পড়তে হবে প্রতিরোধ ও বিদ্রোহ। কোন সময়ের প্রতিরোধ বিদ্রোহ, ভারতের কোন সময়টা, মহাবিদ্রোহের আগের সময়টা। অর্থাৎ আমরা আধুনিক যুগকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা 1857 আগে, একটা 1857 পর, বা বলতে পারি একটা কংগ্রেসের আগের সময়কাল, একটা কংগ্রেসের পরের সময়কাল। তো মহাবিদ্রোহের আগের সময়কাল বা কংগ্রেস প্রতিষ্ঠার আগের সময়কালে ভারতে যে সমস্ত প্রতিরোধ ও বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ সম্পর্কে পড়তে হবে। যেমন তোমরা মুন্ডা বিদ্রোহ, নীল বিদ্রোহ, এগুলো সম্পর্কে জেনেছো, সাঁওতাল বিদ্রোহ, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ। তো এই সমস্ত বিদ্রোহগুলো সম্পর্কে অধ্যায়ে পড়তে হবে। কি পড়বে, বিদ্রোহ কারা করেছিল, কোথায় করেছিল, সেই বিদ্রোহের বৈশিষ্ট্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল, বা পর্যালোচনা, এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে। এরপরে আসি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় থেকে আমাদের প্রধানত পড়তে হবে সংঘবদ্ধতার গোড়ার কথা। অধ্যায়টার নাম হচ্ছে সংঘবদ্ধতার
গোড়ার কথা। এখানে আমরা কি পড়ব? এইখানে আমরা পড়ব মহাবিদ্রোহের পরবর্তী সময়কাল, অর্থাৎ 1857 পরবর্তী সময়কাল। এখানে আমাদের মহাবিদ্রোহ সম্পর্কে পড়তে হবে। পাশাপাশি মহাবিদ্রোহ ঘটে যাওয়ার পর ইংরেজরা ভারতবর্ষে একদম গেটে বসে পড়ে, যাকে বলে। পুরো ভারতবর্ষ তখন কারা শাসন করতে লাগলো? একদম ব্রিটিশ যে রাজা বা রানী, তারা পুরো ভারতবর্ষ শাসন করতে লাগলো। তাই ইংরেজরা পুরো ভারতের একটা ভালো মতো অধিকার দখল করে নিল। এর ফলে কি হলো? ভারতীয়দের মনে আস্তে আস্তে জাতীয়তাবোধ জাগ্রত হতে শুরু করলো, এবং সেটা জাগ্রতার একদম শুরুর দিকে যেটা ছিল সেটা হচ্ছে মহাবিদ্রোহ। এবং এরপরে আমাদের ভারতবর্ষে বিভিন্ন সভা সমিতি প্রতিষ্ঠিত হয়, সেইগুলো আমাদের এই অধ্যায়ে পড়তে হবে। পাশাপাশি আমাদের জানতে হবে সেই সময় বিভিন্ন লেখা ও রেখা, রেখা মানে হচ্ছে চিত্রকলা, বিভিন্ন ছবি টবি আঁকার মাধ্যমে, এবং লেখালেখির মাধ্যমে বিভিন্ন কবিতা, গান বা বিভিন্ন নাটক, সাহিত্যের মাধ্যমে যে বিদ্রোহ ফুটে উঠেছিল সেই বিষয়টা আমাদের এই অধ্যায়ে জানতে হবে। পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায়ে আমাদের রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, এবং সময়কালটা হচ্ছে 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম পর্যন্ত। মানে ধরে রাখতে পারো তুমি, এইখানে করে আমাদের দেখতে হবে এই কংগ্রেস সময়কালটা 1857 থেকে 1920 ধরে রাখো। এই সময়কালের যে ইতিহাস ভারতবর্ষের, সেটা আমরা পড়বো পঞ্চম অধ্যায়ে। ষষ্ঠ অধ্যায়ে আমাদের পড়তে হবে 20 শতকে ভারতে শ্রমিক, কৃষক ও বামপন্থী আন্দোলন। এখানে 20 শতক বলতে আমরা প্রধানত 1900 শতক থেকে স্বাধীনতার আগে পর্যন্ত আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকম আন্দোলন হয়। বিভিন্ন কৃষক আন্দোলন হয়েছিল, শ্রমিক আন্দোলন হয়েছিল, বামপন্থী বিভিন্ন আন্দোলন হয়েছিল। সেই সমস্ত আন্দোলনের উদ্দেশ্য, আন্দোলন কেন হয়েছিল, কোথায় হয়েছিল, নেতা কারা ছিল এই আন্দোলনের, এই সমস্ত বিষয়গুলো আমাদের পড়তে হবে। এরপর আসি সপ্তম অধ্যায়। এখানে রয়েছে সেই 20 শতকেরই ভারতের নারী আন্দোলন, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এখানে প্রান্তিক বলতে একদম সমাজের নিচু স্তরের যে আন্দোলনগুলো, সেইগুলো সম্পর্কে পড়তে হবে। নারী আন্দোলন, ছাত্র আন্দোলন, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন, এটা আমরা পড়বো সপ্তম অধ্যায়। এখানে আমাদের একই জিনিস পড়তে হবে, আন্দোলন কারা করেছিল, কোথায় করেছিল, কেন করেছিল, এর বৈশিষ্ট্য কি ছিল, এবং ফলাফল কি হলো আন্দোলনটার পরে। এই সমস্ত জিনিসগুলো আমরা সপ্তম অধ্যায়ে পড়ব। এবং সবার শেষে আমাদের রয়েছে অষ্টম অধ্যায়, যে অধ্যায়ের নাম 20 শতকের দ্বিতীয় পর্বে ভারত। 20 শতকের দ্বিতীয় পর্ব, এটা হচ্ছে আমরা স্বাধীনতার পরবর্তীকালে আমাদের ভারতবর্ষে কি হয়েছে সেইটা পড়ব। কতদূর পর্যন্ত পড়ব? 1964 সাল পর্যন্ত পড়ব। এরপরে কি হয়েছে আর পড়ার দরকার নেই। অর্থাৎ ধরে নিতে পারো যতদিন পর্যন্ত জওহরলাল নেহেরু এবং লাল বাহাদুর শাস্ত্রী মোটামুটি ছিল আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ওইটুকু পর্যন্ত পড়ে রাখলেই হবে আমাদের। বোঝা গেছে? তো এই হলো আমাদের পরপর টপিক। এবং 20 শতকে দ্বিতীয় পর্বে ভারতে আমাদের কি পড়তে হবে বলতো? ভারত তো গঠন হয়ে গেল, এরপর ভারতের বিভিন্ন রাজ্যগুলো কিভাবে আস্তে আস্তে গঠন হতে থাকলো, রাজ্যের নাম কি পরিবর্তন হলো, কোন রাজ্য ভেঙে কোন রাজ্য তৈরি হলো, এইগুলো পড়তে হবে। পাশাপাশি তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আরো একটু ইনফরমেশন জানতে হবে। যেমন ধরো কাশ্মীর সম্পর্কে পড়তে হতে পারে, তারপরে কাশ্মীর ভাঙার পর দুটো কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেল, এই সমস্ত টপিক থেকে প্রশ্ন দিতে পারে। তো এইগুলো আমাদের একটু কারেন্ট ডাটাটাও পড়তে হবে এই অধ্যায়ে, অষ্টম অধ্যায়ে। ওকে, তো এই ছিল তোমাদের মোট 8টা অধ্যায়। পরপর ক্লাস থাকবে আমাদের, এক একটা অধ্যায়ের জন্য তোমাদের 10 থেকে 12টা ক্লাস থাকবে। অর্থাৎ তোমাদের এখন রেগুলার ক্লাস চলবে, প্রত্যেকে ক্লাসগুলো করবে। ছোট ছোট ক্লাস দেবো আমি, টপিক ছোট ছোট টপিক নিয়ে আলোচনা করব, খুব বড় বড় ক্লাস হবে না। আর বড় বড় ক্লাস করলে কি হয়, তোমাদের মনোযোগটা ক্লাসের প্রতি থাকে না, হয়তো 20 মিনিট 25 মিনিট পর তোমরা অন্য জগতে চলে যাও, তখন আর ক্লাস করতে ভালো লাগে না। এই জন্য 20 থেকে 25 মিনিটের মধ্যে ক্লাসটা রাখবো, ছোট ছোট ক্লাস, অল্প অল্প টপিক পড়াবো, যাতে তোমরা পুরোটা বুঝতে পারো, এবং যাতে একবার পড়ে নিলেই পুরো টপিকটা তোমার ক্লিয়ার হয়ে যায়। তারপর তোমাদের কোশ্চেন দেবো, সেই কোশ্চেনগুলো তোমরা প্র্যাকটিস করবে, এবং দেখবে ওর মধ্যে থেকে তোমরা পরীক্ষায় কোশ্চেন পেয়ে যাবে। তো সিলেবাসটা আশা করে বুঝতে পেরেছো। চলো এবার কোশ্চেন প্যাটার্নটা খুব ভালো করে বুঝে নাও, কারণ কোশ্চেন প্যাটার্নটা আমাদের বুঝতেই হবে। এবং এই কারণে বুঝতে হবে, কোশ্চেন প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারবো
কোন অধ্যায়টা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, কোন টপিকটা আমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে, বা কোন টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। দেখো, এবার খুব ভালো করে কোশ্চেন প্যাটার্নটা বুঝে নাও। কোশ্চেন প্যাটার্নটা বুঝে নিলে কি হবে, তোমাদের পড়তে অনেকটা সুবিধা হবে। দেখো, তোমাদের ফাইনাল প্রশ্ন কিন্তু 5টা বিভাগে দেওয়া থাকে। পরীক্ষায় 5টা বিভাগে কোশ্চেনটাকে ভাগ করা থাকে। কি কি ধরনের কোশ্চেন থাকে? প্রথমেই তোমরা খুলে দেখতে পাবে এমসিকিউ থাকে, তারপর শর্ট কোশ্চেন থাকে, সত্য মিথ্যা থাকে, মেলানো থাকে, এ স্তম্ভ বি স্তম্ভ মেলানো থাকে, ম্যাপ পয়েন্টিং থাকে এবং বিবৃতিমূলক প্রশ্ন থাকে। এরপরে বিভাগ গয়ে চলে আসবে, সেখানে তোমরা পেয়ে যাবে 2 নম্বরের কোশ্চেন। বিভাগ ঘয়ে পেয়ে যাবে 4 নম্বরের কোশ্চেন। এবার বিভাগ ইমোতে পেয়ে যাবে 8 নম্বরের কোশ্চেন। এমসিকিউ কোশ্চেন তোমাদের পরীক্ষায় 20টা থাকে এবং 20টাই তোমাদের কিন্তু করে আসতে হবে। এখানে কোনো রকম তোমরা অথবা পাবে না। এবং 20টা এমসিকিউ ঠিক করার জন্য তোমাদের পুরো সিলেবাসটা খুব ভালো করে পড়তে হবে, তবেই কিন্তু 20তে 20 করে আসতে পারবে। না হলে কিন্তু তুমি 15 থেকে 16টা কোশ্চেন অনায়াসে করে দিবে, বাকি 4-5টা কোশ্চেন কিন্তু করতে পারবে না। এগুলো একটু কঠিন দেওয়া হয় এবং এগুলো সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য দেওয়া হয় যারা পুরো সিলেবাসটা খুব ভালো করে পড়ে, তারা কিন্তু 20তে 20 করে আসতে পারে। এবার আসি বিভাগ খ। এখানে তোমাদের কোশ্চেনটা একটু বুঝতে হবে। এখানে তোমাদের 5 ধরনের কোশ্চেন থাকে এবং নাম্বার দেওয়া থাকে 16, এবং পরীক্ষায় বলা থাকে প্রতিটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন তোমাকে করতেই হবে এবং সব মিলিয়ে 16টা কোশ্চেনে অ্যান্সার করতে হবে। এই জায়গায় কি করবে, তুমি 20টা পারলে 20টাই করে দিয়ে চলে আসবে। কারণ তোমাদের বোর্ডের নিয়ম হলো যে যদি কোনো কোশ্চেন তোমার ভুল হয় সেটা বাদ দিয়ে বাকি যেগুলো ঠিক হয়েছে সেগুলো দেখা হবে। বোঝা গেছে? এর জন্য তুমি কি করবে, এই বিভাগটাই সবটাই করে আসার চেষ্টা করবে। এবার আসি বিভাগ গ। বিভাগ গয়ে তোমাদের 2 নাম্বার কোশ্চেন থাকে এবং তোমাদের 16টা কোশ্চেন পরীক্ষায় দেওয়া হয়। তোমাদের 11টা কোশ্চেনে অ্যান্সার করে আসতে হয় এবং 4 থেকে 5টা লাইন যদি লিখে দাও তুমি সেখানে ফুল নাম্বার পেয়ে যাবে। বিভাগ ঘয়ে চলে আসি। বিভাগ ঘয়ে তোমাদের 4 নম্বরে কোশ্চেন দেওয়া হয়, 6টা কোশ্চেন দেওয়া হয় এবং না সরি তোমাদের 6টা কোশ্চেন করতে হয়। কোশ্চেন দেওয়া থাকে কিন্তু 8টা, এবং এই 8টা কোশ্চেন আবার 4টে বিভাগের মধ্যে দুটো দুটো করে দেওয়া থাকে। তোমাদের পরীক্ষায় বলা হয় প্রতিটা বিভাগ থেকে একটা করে কোশ্চেন তোমাকে করতেই হবে, অর্থাৎ 4টে বিভাগ থেকে একটা একটা করে বেছে করবে এবং বাকি দুটো যে কোনো দুটো করে দিবে। বুঝে গেছে? এবার আসি বিভাগ ইঙ্গ। এখানে তোমাদের 3টে বড় কোশ্চেন দেওয়া হয় 8 নম্বরের এবং একটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের করে আসতে হয়। এবার দেখো কোন অধ্যায় থেকে কত নাম্বার কোশ্চেন থাকে সেটা একবার দেখিয়ে দিই। প্রথম অধ্যায় থেকে তোমাদের 2টো এমসিকিউ করতে হয় আর 2টো শর্ট কোশ্চেন দেওয়া হয়, আর 2 নম্বরে কোশ্চেনও থাকে 2টো। 2 নাম্বার কোশ্চেনটা কি হয়, তোমাদের 8টা অধ্যায় থেকে তোমাদের দুটো দুটো করে 2 নাম্বার দেওয়া হয় এবং মোট 16টা 2 নাম্বার কোশ্চেন দেওয়া হয়। এবার দেখো, তুমি যদি 5টা অধ্যায় খুব ভালো করে পড়ো, খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে, বাকি অধ্যায় থেকে তোমার 2 নাম্বার পড়ার দরকার নেই। বোঝা গেছে? যদি 5টা অধ্যায় খুব ভালো করে পড়ে নাও, 5 দুগুণে তুমি 10 পেয়ে যাচ্ছ, অর্থাৎ তুমি 10টা 2 নম্বরের কোশ্চেন পেরে যাচ্ছ। আর একটা প্রশ্ন তুমি যদি বাকি অধ্যায়গুলো একবার করে রিডিংও দাও, ওই একটা কোশ্চেনের অ্যান্সার করে দিতে পারবে। বোঝা গেছে? এবার দেখো, কিন্তু শর্ট কোশ্চেনের জন্য তোমাকে প্রতিটা অধ্যায় পড়তে হচ্ছে, কারণ প্রথম অধ্যায় থেকে তুমি দেখতে পাচ্ছ 2টো এমসিকিউ থাকবে এবং 2টো শর্ট কোশ্চেন থাকবে। দ্বিতীয় অধ্যায় থেকে 3টে এমসিকিউ 3টে শর্ট কোশ্চেন। তৃতীয় অধ্যায় থেকে 2টো এমসিকিউ 3টে শর্ট কোশ্চেন। চতুর্থ অধ্যায় থেকে 3টে এমসিকিউ 3টে শর্ট কোশ্চেন। পঞ্চম অধ্যায় থেকে 2টো এমসিকিউ 2টো শর্ট কোশ্চেন। ষষ্ঠ অধ্যায় থেকে 3টে এমসিকিউ 3টে শর্ট কোশ্চেন। সপ্তম অধ্যায় থেকে 3টে এমসিকিউ 3টে শর্ট কোশ্চেন এবং অষ্টম অধ্যায় থেকে 2টো এমসিকিউ এবং একটা শর্ট কোশ্চেন দেওয়া হয়। এবং প্রথম অধ্যায়টা বাদে বাকি অধ্যায়গুলো থেকে তোমাদের ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়। 4টে পরীক্ষায় দেওয়া হয়, 4টেই করে আসতে হবে। এবার তুমি করবে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু করে আসলে খুব ভালো হয়।
আর তুমি যদি সারা বছর ধরে 20 থেকে মাত্র 25টা ম্যাপ পয়েন্টিং প্র্যাকটিস করে যাও, তুমি কিন্তু এর মধ্যে 4টে কমন পেয়ে যাবে, কারণ ইতিহাসের ম্যাপগুলো খুব সহজ দেওয়া হয়। এবার দেখো বড় কোশ্চেন বা 4 নম্বরের কোশ্চেনটাকে বলে দিই কিরকম দেওয়া হয়। তোমাদের আগেই বললাম 4 নম্বরের কোশ্চেন প্রতিটা অধ্যায় থেকে একটা করে দেওয়া হয়। এবার দেখো প্রথম দুটো অধ্যায় মিলে একটা বিভাগ করা থাকে, 1 নম্বর অধ্যায় এবং 2 নম্বর অধ্যায় থেকে একটা বিভাগ থাকে, 3 নম্বর অধ্যায় 4 নম্বর অধ্যায় দুটো বিভাগ, 5 নম্বর অধ্যায় 6 নম্বর অধ্যায় 3টে বিভাগ এবং 7 নম্বর অধ্যায় 8 নম্বর অধ্যায় 4টে বিভাগ দেওয়া হলো। এবার তুমি যদি 4 নম্বরের কোশ্চেন করতে চাও, তোমাকে কিন্তু যে কোনো 4টে অধ্যায় খুব ভালো করে পড়তে হচ্ছে, তবেই কিন্তু তুমি 4টে কোশ্চেন পাচ্ছ। আর একটা কোশ্চেন তুমি জাস্ট একবার দুবার রিডিং করলেই পেরে যাবে। কিন্তু একটা জিনিস তোমাদের বলে রাখি, প্রথম অধ্যায় থেকে কিন্তু 2017 সালে তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছিল, অর্থাৎ প্রথম বছর মাধ্যমিকে, কিন্তু তারপর থেকে আর কোনো কোশ্চেন কিন্তু আমরা প্রথম অধ্যায় থেকে দেখতে পাইনি। এবছর অবশ্যই আসতে পারে, কিন্তু প্রথম অধ্যায়টাও গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার দেখো 8 নাম্বার কোশ্চেন বা 8 নাম্বারের প্রশ্ন তোমাদের পরীক্ষায় একটা লিখতে হয়, 15 থেকে 16টা বাক্য লিখলেই হয়ে যায়, বা 20-25টা বাক্যও লিখতে পারো, কোনো ব্যাপার নাই সেক্ষেত্রে। আর 8 নাম্বারের কোশ্চেনের জন্য তোমাদের 3টে কোশ্চেন দেওয়া হয়। এই 3টে কোশ্চেন কোন কোন অধ্যায় থেকে দিতে পারে? দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে একটা কোশ্চেন দিতে পারে, হয় সেটা দ্বিতীয় অধ্যায় থেকে দিতে পারে বা তৃতীয় অধ্যায় থেকে দিতে পারে, বা কোশ্চেনটা 5+3 করে দিতে পারে, একটা দ্বিতীয় অধ্যায়ের 5 তৃতীয় অধ্যায়ের 3, এইভাবে ভেঙেও দিতে পারে। 2 নাম্বার কোশ্চেনটা দেওয়া হয় চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় থেকে, আর 3 নাম্বার কোশ্চেন দেওয়া হয় ষষ্ঠ আর সপ্তম অধ্যায় থেকে। অর্থাৎ তোমাদের অষ্টম অধ্যায় এবং প্রথম অধ্যায় থেকে কোন রকম বড় কোশ্চেন কিন্তু দেওয়া হয় না। 4 নম্বরের কোশ্চেন দেওয়া হয়, 8 নম্বরে কোনো কোশ্চেন দেওয়া হয় না। বোঝা গেছে? তো এই ছিল তোমাদের কোশ্চেন প্যাটার্ন, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট দিন থেকে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে, একদম প্রথম অধ্যায় আমরা শুরু করে দেব, যেখানে আমাদের পড়তে হচ্ছে ইতিহাসের ধারণা। তো প্রত্যেকে ক্লাস অবশ্যই অ্যাটেন্ড করবে এবং রেগুলার ক্লাসটা করবে, অল্প অল্প করে পড়াবো। যদি রেগুলার করতে পারো, দেখবে তোমার অনেক পড়া কিন্তু এগিয়ে থাকছে, অন্যদের থেকেও এগিয়ে থাকছে। পাশাপাশি কিন্তু একটা গ্রুপ করে দেওয়া হবে। আচ্ছা, এটা তোমাদের বলা হয়নি, ক্লাস কোথায় হবে? ক্লাস তোমাদের হোয়াটসঅ্যাপে হতে পারে, টেলিগ্রামে হতে পারে, ইউটিউবে হতে পারে, 3টে জায়গাতে একসঙ্গে ক্লাস চলবে। তোমাদের যেখানে ভালো লাগবে সেখান থেকে ক্লাস করবে, কিন্তু আমাদের গ্রুপে অবশ্যই জয়েন্ট হয়ে থাকবে, কারণ সেখানে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, কবে থেকে ক্লাস শুরু হচ্ছে, কি কি ক্লাস শুরু হচ্ছে। পাশাপাশি ক্লাস শেষ হওয়ার পর ক্লাসের যে ক্লাস নোট, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেই পেয়ে যাবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরা অবশ্যই জয়েন করে যাবে এবং রেগুলার ক্লাস করো। একদিন ইতিহাস, একদিন ভূগোল, এইভাবে ক্লাস চলবে। প্রত্যেক ক্লাস করো, আশা করি অনেকটা উপকৃত হবে এবং দেখবে তোমার পড়া অনেকটা এগিয়ে থাকছে, সবার থেকে তুমি নিজেকে এগিয়ে রাখতে পারছো এবং সবশেষে পরীক্ষাটা সব থেকে ভালো দিয়ে আসতে পারছো। সেটাই তো আমাদের মেন উদ্দেশ্য, পরীক্ষা। অবশ্যই ভালো পারবে, অল্প অল্প করে পড়াটা এগিয়ে নিয়ে যাও, দেখবে সমস্ত পড়া তোমার রেডি হয়ে যাবে। চলো তাহলে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো এবং নতুন ক্লাসে উঠেছো, এনজয় করো, ফুর্তি করো, কিন্তু পড়াশোনাটাকে ঠিকভাবে চালিয়ে যাও, তবেই দেখবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে।